টঙ্কা হাজার মিলুক তাহার ডঙ্কা মেলে চলুন ঘরে, সুকুমার রায় লিখেছিলেন। এখন ভোটের ডঙ্কা বাজার সঙ্গে সঙ্গে ইলেকট্রাল বন্ডের হাজার হাজার কোটি টাকা টঙ্কা, মানে টাকা নিয়ে রাজনীতি একেবারে তোলপাড়। অথচ বিস্ময়কর দেখুন, এ নিয়ে দেশ জুড়ে আলোচনা হচ্ছে একেবারে নামমাত্র, কিন্তু আমরা করব, আর এই অনুষ্ঠানেই করব। অবশ্য এই অনুষ্ঠানে আজ আপনাদের সামনে রাখবো সি ভোটারের ওপিনিয়ন পোলের প্রথম দফা, এরপরও একাধিক দফায়, এমনকি পরবর্তী দফায় রাজ্যের 42টা আসন ধরে ধরে সমীক্ষা আপনাদের দেখাবো। আর প্রত্যেকবারের মতো এবারেও আপনাদের জানিয়ে রাখবো যে এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনো সম্পর্ক নেই, আমাদের জার্নালিস্টিক জাজমেন্টের কোনো জায়গাই নেই এখানে। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো আমরা হুবহু আপনাদের সামনে তুলে ধরি। 20 বছর ধরে এই সমীক্ষা কখনো এই সংস্থার কাছ থেকে, কখনো অন্য সংস্থার কাছ থেকে আমরা দেখিয়ে আসছি। বহুবার মিলেছে, বহুবার মেলেনি। সমীক্ষা কখনো 100 পেয়েছে, কখনো একেবারে 0 পেয়েছে। আবার বলি, সমীক্ষা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, তাই ওপিনিয়ন পোলকে ধ্রুব সত্য মনে করে উচ্ছ্বসিত বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর সেই জন্যেই সি ভোটারের পাশাপাশি অন্যান্য নানা সমীক্ষক সংস্থার সমীক্ষার তত্ত্ব এই অনুষ্ঠানে আপনাদের সামনে রাখব। আবার বলি, এই সমীক্ষার সীমাবদ্ধতা অসংখ্য। বহু বড় ঘটনার প্রভাব এই সমীক্ষায় পড়েনি, তার কারণ যখন সমীক্ষা চলছিল তখন ভোটের প্রচার সেভাবে শুরুই হয়নি। এমনকি সমীক্ষা চলাকালীন দলীয় প্রার্থী তালিকা ঘোষিত হয়নি। আমি শুরুতেই দেখাবো কবে থেকে কবে এই সমীক্ষা চালিয়েছে এই সি ভোটার সংস্থাটি। দেখুন, এই সমীক্ষা চলেছে 1 ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ পর্যন্ত। এবার দেখাবো যে ঠিক কোথায় কোথায় এই সমীক্ষা চালানো হয়েছে। 543টা লোকসভা কেন্দ্রে 41,762 জনের সঙ্গে কথা বলে এই সমীক্ষা চালানো হয়েছে। মার্জিন অফ এরার ±5%। এবার আমি সীমাবদ্ধতার কথায় আসি। প্রচুর সীমাবদ্ধতা এই সমীক্ষায় কেন বলছি, তার কারণ লক্ষ্য করুন, যখন এই সমীক্ষা করা হয়েছে তখন লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। এখন যা খবর তাতে আগামীকাল অর্থাৎ শনিবার সেই নির্ঘণ্ট ঘোষিত হবে। 2, রাজনৈতিক দলগুলো প্রচার শুরুই করেনি, পুরোদমে প্রচার বাদ দিন, প্রচার কার্যত শুরুই হয়নি যখন এই সমীক্ষা চলেছে। 3, তারকা প্রচারকরা, বড় বড় নেতারা, ডাকসাইটে জননেতারা, তারা কেউ ময়দানে নামেননি। বিজেপি, সিপিএম, কংগ্রেস অথবা বামেদের তালিকা সেইভাবে প্রকাশিতই হয়নি। আমরা জানি কালকে বামেদের তালিকা প্রকাশিত হয়েছে, এই সমীক্ষা শেষই হয়ে গেছে মোটামুটি 10 তারিখ সকালবেলা। পেট্রোল ডিজেলের দাম কমেনি, যে সম্প্রতি এ দল থেকে ও দলে যারা গেছেন তার কোনো ইম্প্যাক্ট পড়া সম্ভব নয়। অনেকে বলছেন মুখ্যমন্ত্রী আহত হয়েছেন, তারও ভোটে একটা ইম্প্যাক্ট থাকবে না, এই সমীক্ষার ক্ষেত্রে সেটা সম্ভব নয়, তার কারণ এই সমীক্ষা শেষ হচ্ছে কিন্তু 10 তারিখ। এবার আমি সরাসরি এই সমীক্ষায় কি দেখাচ্ছেন কিছু প্রশ্ন এই সি ভোটারের সমীক্ষকরা সাধারণ মানুষের কাছে, আপনাদের কাছে রেখেছেন। কি সেগুলো এবার দেখাবো। প্রথম প্রশ্ন ছিল যে কোন ইস্যু লোকসভা নির্বাচনে ভোটারদের ওপর সব থেকে বেশি প্রভাব ফেলবে। দেখবো ঠিক কি বলেছেন আপনারা। 30% মানুষ বলেছেন যে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোর প্রচণ্ড প্রভাব থাকবে ভোটারদের ওপর। 27% মানুষ মনে করছেন যে রাহুল গান্ধী যে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন সেইগুলোর প্রভাব থাকবে। পেট্রোল, ডিজেল বা গ্যাসের মূল্য হ্রাস, তার প্রভাব থাকবে এমনটা মনে করছেন 17% মানুষ। 15% মানুষ মনে করছেন যে এই ইস্যুগুলোর মধ্যে কোনোটাই নয়, অন্য কোনো ইস্যু প্রভাব ফেলবে, আর বলতে চাননি 11% মানুষ। পরের প্রশ্ন, প্রধান ইস্যুগুলো মোদী সরকারকে কোণঠাসা করতে কি পেরেছে বিরোধীরা, অর্থাৎ বিরোধীদের পারফরমেন্স। দেখব কি বলেছেন আপনারা। প্রধান ইস্যুগুলোতে মোদী সরকারকে কোণঠাসা করতে পেরেছে বিরোধীরা এমনটা মনে করছেন 39% মানুষ। 47% মানুষ মনে করছেন যে না, তারা পারেননি, আর 14% মানুষ বলতে রাজি হননি। পরের প্রশ্ন, বিরোধী আসনে বিজেপি থাকলে সফলভাবে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে তারা কি তুলে ধরতে পারত, অর্থাৎ বিজেপি যদি শাসক না হয়ে বিরোধী হতো তাহলে তাদের পারফরমেন্স তারা তুলে ধরতে পারত এমনটা মনে করছেন 57% মানুষ। 23% মানুষ মনে করছেন যে না, পারত না। 20% মানুষ বলতে চাননি। পরের প্রশ্ন, মোদী সরকারের কাজে আপনি কতটা সন্তুষ্ট, সরকারের কাজে আপনি কতটা সন্তুষ্ট, কি বলেছেন আপনারা।
মোদী সরকারের কাজে 31% মানুষ অত্যন্ত সন্তুষ্ট বলে জানিয়েছেন, 40% মানুষ মোটামুটি তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন, অসন্তুষ্ট এমনটা বলেছেন 26% মানুষ, বলতে পারবো না 3%। পরের প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে নিয়ে, যে প্রধানমন্ত্রীর পারফরমেন্সে আপনি কতটা সন্তুষ্ট, দেখব কি বলেছেন আপনারা। এই সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 44% মানুষ বলেছেন তারা অত্যন্ত সন্তুষ্ট প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কাজে, মোটামুটি সন্তুষ্ট এমনটা বলেছেন 35% মানুষ, অসন্তুষ্ট সাফ জানিয়েছেন 20% মানুষ, বলতে চাননি 1% মানুষ। পরের প্রশ্নে আসবো। পরের প্রশ্ন রাজ্য নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ তৃণমূল সরকারের কাজে আপনি কতটা সন্তুষ্ট, কি বলেছেন আপনারা? 27% মানুষ অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন, 29% মানুষ বলেছেন যে তারা মোটামুটি সন্তুষ্ট, অসন্তুষ্ট বলেছেন 43% মানুষ, বলতে চাননি 1% মানুষ। পরের প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যে মুখ্যমন্ত্রীর পারফরমেন্সে আপনি কতটা সন্তুষ্ট। সরকারের থেকেও মুখ্যমন্ত্রীর পারফরমেন্স ছিল এখানে প্রশ্ন, কি বলেছেন আপনারা? 32% মানুষ বলেছেন তারা খুব সন্তুষ্ট, 31% মানুষ বলেছেন মোটামুটি তারা সন্তুষ্ট, অসন্তোষ জানিয়েছেন 37% মানুষ। পরের প্রশ্নে আসবে। সন্দেশখালী নিঃসন্দেহে এ রাজ্যের অন্যতম বড় ইস্যু। সেই সন্দেশখালী ইস্যু বিজেপি চেষ্টা করেছে, কিন্তু সত্যি সত্যিই কি জাতীয় ইস্যু হতে পেরেছে? প্রশ্ন ছিল সন্দেশখালীকে জাতীয় ইস্যু তৈরি করার কাজে বিজেপি কি সফল হবে, কি বলেছেন আপনারা? 44% মানুষ বলেছেন হ্যাঁ বিজেপি সফল হবে, 32% মানুষ বলেছেন না, সন্দেশখালীকে জাতীয় ইস্যু করার যে রাজনৈতিক চেষ্টা বিজেপি করছে তাতে তারা সফল হবে না। 24% মানুষ, যথেষ্ট বড় একটা সংখ্যা, 24% মানুষ বলতে চাননি। পরের প্রশ্ন। অমিত শাহ বলেছিলেন যে বাংলা, কেরল, ওড়িশায় জিতলে তবেই বিজেপির স্বর্ণযুগ এসেছে এটা বলা যাবে। এবারের লোকসভা ভোটে কি সেটা সম্ভব হবে? এই ছিল প্রশ্ন, কি বলেছেন আপনারা? 40% মানুষ বলেছেন যে এবারেই সেটা সম্ভব হবে, অর্থাৎ বাংলা, কেরল, ওড়িশায় এবারই বিজেপি জিততে পারবে। 39% মানুষ বলেছেন না, এবার এই লোকসভা ভোটে সেটা সম্ভব হবে না, 21% বলতে চাননি। পরের প্রশ্ন। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? নরেন্দ্র মোদী, না রাহুল গান্ধী, না অন্য কেউ, কি বলেছেন আপনারা? 63% মানুষ বলেছেন যে নরেন্দ্র মোদীকে তারা দেখতে চান, 28% মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এদের দুজনের কাউকে না অন্য কাউকে দেখতে চান বলেছেন 4% মানুষ, বলতে চাননি 5% মানুষ। পরের প্রশ্ন। রাম মন্দির উদ্বোধন বিজেপিকে লোকসভা ভোটে কতটা বাড়তি ডিভিডেন্ড দেবে? আদৌ কি বাড়তি ডিভিডেন্ড দেবে? এই ছিল প্রশ্ন, দেখব কি বলেছেন আপনারা। 58% মানুষ বলেছেন হ্যাঁ রাম মন্দিরের উদ্বোধন এই লোকসভা ভোটে বিজেপিকে বাড়তি ডিভিডেন্ড দেবে, দেবে না এমনটা মনে করছেন 31% মানুষ, বলতে চাননি 11% মানুষ। পরের প্রশ্নও ছিল রাম মন্দির ঘিরে। রাম মন্দির উদ্বোধনে যোগ না দেওয়ার যে সিদ্ধান্তের জেরে লোকসভা ভোটে কি কংগ্রেসের ক্ষতি হবে? এই ছিল প্রশ্ন, কি বলেছেন আপনারা? 44% মানুষ বলেছেন যে হ্যাঁ কংগ্রেসের ক্ষতি হবে এই রাম মন্দির উদ্বোধনে যোগ না দেওয়ার সিদ্ধান্তের জন্য, 40% মানুষ মনে করেছেন যে না ক্ষতি হবে না, 16% মানুষ কিছু বলতে চাননি। পরের প্রশ্নে আসব। প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীদের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া কি উচিত, কি বলেছেন আপনারা? দেখুন, সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে 52% মানুষ বলেছেন যে হ্যাঁ প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীদের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত, 32% মানুষ মনে করছেন যে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের যোগ দেওয়া উচিত নয়, 16% কিছু বলতে চাননি। পরের প্রশ্ন। খাদ্য, বস্ত্র, বাসস্থান অর্থাৎ বেসিক চাহিদা, মৌলিক চাহিদা যা, সেইটা নাকি রাম মন্দির, ভোটারদের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কি বলেছেন আপনারা? 55% মানুষ মনে করছেন যে খাদ্য, বস্ত্র, বাসস্থান বেশি গুরুত্বপূর্ণ একজন ভোটারের কাছে রাম মন্দিরের থেকে। রাম মন্দির বেশি গুরুত্বপূর্ণ অর্থহীন ভাষায় জানিয়েছেন 15% মানুষ। 25% মানুষ মনে করছেন যে দুটোই যথেষ্ট গুরুত্বপূর্ণ। 3% মানুষ অন্য কিছুকে গুরুত্বপূর্ণ মনে করছেন, আর 2% বলতে পারবো না বলেছেন। পরের প্রশ্ন। সবকা সাথ সবকা বিকাশ এই যে স্লোগান,
সেটা সফলভাবে বাস্তবায়িত কি করতে পেরেছে নরেন্দ্র মোদী সরকার? অর্থাৎ সরকারের যে মূল স্লোগান সেইটা বাস্তবায়িত করার ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারের পারফরমেন্স নিয়ে আপনারা কি বলছেন? 55% মানুষ বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান মোদী সরকার বাস্তবায়িত করতে পেরেছে। বাস্তবে আনতে পারেনি এই স্লোগান এমনটা মনে করছেন 34% মানুষ। 11% মানুষ বলতে চাননি। পরের প্রশ্ন, বিরোধী মুক্ত ভারত নাকি শক্তিশালী বিরোধী? মানুষ কি চায়, অর্থাৎ আপনারা কি চান? কি বলেছেন আপনারা দেখুন। 29% মানুষ মনে করছেন যে বিরোধী মুক্ত ভারত সেটা চাইছেন। শক্তিশালী বিরোধী দল চাইছেন 55% মানুষ। বলতে চাননি 16% মানুষ। নিঃসন্দেহে গণতন্ত্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এবং তার উত্তর। ক্ষমতা এলে কংগ্রেস কি বকেয়া 30 লক্ষ সরকারি চাকরি শূন্যস্থান পূরণের প্রতিশ্রুতিটা বাস্তবায়িত করতে পারবে? কি বলেছেন আপনারা দেখুন। 37% মানুষ বলছেন যে কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে এই যে বকেয়া 30 লক্ষ সরকারি চাকরি শূন্যস্থান পূরণের প্রতিশ্রুতি কংগ্রেস দিচ্ছে সেটা বাস্তবায়িত করতে পারবে। অনেক বেশি সংখ্যক মানুষ 51% মানুষ মনে করছেন যে না, কংগ্রেস ক্ষমতায় এলেও এই প্রতিশ্রুতি বাস্তবে পূরণ করতে পারবে না। বলতে চাননি 12%। পরের প্রশ্ন, রান্নার গ্যাসের দাম কমানোর সুফল কি লোকসভা ভোটে বিজেপি পাবে? এই ছিল প্রশ্ন। কি বলেছেন আপনারা দেখব। 49% মানুষ বলেছেন যে হ্যাঁ, বিজেপি এই যে রান্নার গ্যাসের দাম কমালো তার সুফল পাবে। 33% মানুষ বলেছেন তারা পাবে না। 18% বলতে চাননি। পরের প্রশ্ন, লোকসভা ভোটের কথা মাথায় রেখেই কি এখন পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের দাম কমানো হচ্ছে? অর্থাৎ দাম যে কমানো হচ্ছে তার পেছনে কারণটা আপনারা কি মনে করছেন দেখব। 64% মানুষ মনে করছেন যে হ্যাঁ, একেবারে ভোটের জন্য দাম কমানো হচ্ছে, পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা। 20% মানুষ মনে করছেন যে এই যে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে এর সঙ্গে ভোটের সম্পর্ক নেই। 16% বলতে চাননি। পরের প্রশ্ন, লোকসভা নির্বাচনের আগে, আমি যেখান থেকে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, লোকসভা নির্বাচনের আগে ইলেকটোরাল বন্ডকে ইস্যু করে কি তুলতে পেরেছে বিরোধীরা? নিঃসন্দেহে রাজনীতির একটা বড় প্রশ্ন যে এই ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে বিরোধীরা তাদের যা ভূমিকা ছিল সেটা কি তারা পূরণ করতে পেরেছে? কি বলেছেন আপনারা? 33% মানুষ মনে করছেন যে হ্যাঁ, বিরোধীরা সেই কাজ করতে পেরেছে। তারা ইলেকটোরাল বন্ডকে ভোটের ইস্যু সফলভাবে তারা করতে পেরেছে। 39% মানুষ মনে করছেন যে না, তারা সেই কাজ করতে পারেনি, অর্থাৎ তারা ব্যর্থ হয়েছে। 28%, যথেষ্ট বড় একটা সংখ্যা, সেই 28% মানুষ মনে করছেন যে বলতে চাননি এই প্রশ্নের উত্তরে। আমি বিশ্বনাথ চক্রবর্তীকে দিয়ে শুরু করব। বিশ্বনাথ দা, এক হচ্ছে বিজেপির স্ট্রংগেস্ট ক্যাম্পেইন পয়েন্ট আমরা প্রশ্নেও রেখেছিলাম, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর উল্টো দিকে কে, অর্থাৎ কোনো বিরোধী মুখ আছে কিনা। 9 নম্বর প্রশ্ন বলছে যে নরেন্দ্র মোদীকে চাইছেন 63% মানুষ, রাহুল গান্ধী 28%, আর অন্য কাউকে চেয়েছেন বা বলতে চাননি যদি আমি সবটা যোগ করি সেটাও 9%-র বেশি নয়। অর্থাৎ কোথাও একটা এই আগের একাধিক লোকসভা ভোটেও প্রায় এই ছবি আমরা দেখেছি। সুমনদা দেখুন, একটা জিনিস বলে রাখি যে এখনো প্রার্থী সবাই ঘোষণা করেননি, প্রচার শুরু হয়নি, এবং নির্বাচনের মাইক্রো লেভেলের ম্যানেজমেন্ট সাধারণত ভোট ঘোষণার পর থেকে শুরু হয়, ফলে সেইটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের বক্তব্যগুলো রাখতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় যেটা, সেটা হলো যে সমীক্ষার সবসময় মেলে, কখনো মেলে, কখনো মেলে না, কারণ এটা হলো বিহেভিয়ারাল সায়েন্স, মানে আচরণবিদ্যার চর্চা। আচরণবিদ্যা কখনো মেলে, কখনো কিন্তু আমরা মানুষের আচরণকে উপলব্ধি করতে পারি না, ধরতে পারি না। এইটা বলেও আমি বলবো যে এর সঙ্গে শুধু একটা অংশ যোগ করি, সেটা হচ্ছে সিএ এর মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। 10 তারিখ সকালে একেবারে সিএ মানে ইম্প্যাক্টটা কি পড়ছে সেটা আমরা আলোচনা করতে পারিনি। কিন্তু যেটা আপনাকে বলার যে একটা প্যারাডাইম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি উত্তরগুলোর প্যাটার্ন দেখেন তাহলে নরেন্দ্র মোদীর সরকারের প্রতি যে সমর্থন, মোদীর প্রতি যে মানে একটা আগ্রহ মানুষের, সেটা ধরা পড়ছে। কিভাবে ধরা পড়ছে? যখন কেন্দ্রীয় সরকারের প্রতি 71% মানুষ মানে অসন্তোষ নয় বলছেন, মানে সন্তোষ, মানে কিছু সংখ্যক সন্তোষ, মানে অসন্তোষ নয় 71%, সেইটা যেমন একটা দিক। আবার প্রধানমন্ত্রী হিসাবে মানে তার পারফরমেন্সকে গুরুত্বপূর্ণ মনে করছেন, মানে করছেন নাটা হলো 79%, করছেন না 79%। তার মানে
একটা বড় সংখ্যক মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখছেন, একটা বড় সংখ্যক মানুষ তার সরকার যে কেন্দ্রে বিজেপি চলছে তার প্রতি একদম পরিষ্কার আস্থা রাখছেন। এবং একই সাথে ওই মানুষগুলোই র্যাশনালি কিন্তু উত্তর দিচ্ছেন যে ভারতবর্ষের মতন দেশে একটা স্ট্রং অপোজিশন দরকার। যখন তারা বলছে শক্তিশালী অপোজিশন কত পার্সেন্ট বলছেন, 55% লোক বলছেন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করেন যে হ্যাঁ নরেন্দ্র মোদী সরকারের প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু একই সাথে আমরা শক্তিশালী একটা বিরোধী রাজনৈতিক উপস্থিতি দেখতে চাই। এটা একটা দিক। আর 64% মানুষ কিন্তু আবার মনে করছেন যে রান্নার গ্যাসের মতন বিষয় একদম ভোটের দিকে তাকিয়ে কিন্তু নরেন্দ্র মোদী কমিয়েছে, অর্থাৎ হয়তো নরেন্দ্র মোদীকে ভোট দিবেন, নরেন্দ্র মোদীর সমর্থক, কিন্তু এটাও তারা আন্দাজ করতে পারছেন যে ভোটের মুখে এসেই সরকার গ্যাসের দাম কমিয়েছে। ফলে রাজনীতিটাও কিন্তু মানুষ ধরতে পারছে, এটা কিন্তু খুব পরিষ্কার করে মানে এর সঙ্গে একটা সাধারণ মানুষের মনোভাবও থাকবে যে ভোটের জন্য হোক অথবা অন্য কোনো কারণে দাম তো কমছে, এখানে নিঃসন্দেহে একটা স্বস্তি। কেন একটা স্ববিরোধিতা আমার চোখে পড়লো, আমি যেটা নিয়ে শুভময়দার কাছে আসবো। একদিকে রাম মন্দিরের ক্ষেত্রে 58% মানুষ মনে করছেন বিজেপিকে বাড়তি ডিভিডেন্ড দেবে, রাম মন্দিরে উদ্বোধনে না যাওয়ার যে সিদ্ধান্ত সেটা কংগ্রেসের ক্ষতি করবে এমনটা মনে করছেন 44% মানুষ। অথচ দেখুন খাদ্য, যেই প্রশ্নটা হয়ে যাচ্ছে যে খাদ্য, বস্ত্র না বাসস্থান না রাম মন্দির, তখন কিন্তু 55% মানুষ বলছেন যে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এটা কি ব্যাখ্যা আছে? মানে মূল কথা হচ্ছে যে ভারতের যে ধর্মের ভিত্তি এবং বিশেষ করে উত্তর ভারত বা মধ্য ভারত বা পশ্চিম ভারত এবং সার্ভের ডেটা যদি সেভাবেই ডিস্ট্রিবিউটেড হয় তাহলে সেখান থেকেও একটা বড় অংশ এসছে। সেখানে যে হিন্দু রাষ্ট্রবাদের একটা প্রভাব আছে, মানুষ যে ধর্ম নিয়ে ভাবেন এবং বিজেপি সরকারকে সমর্থনের ক্ষেত্রে বিভিন্ন সার্ভের ডেটা, আগের বার তাদের জেতার যে ডেটাগুলো, সেই জায়গাগুলো কিন্তু এর সঙ্গে মেলে। অর্থাৎ নরেন্দ্র মোদীর শাসন দক্ষিণ ভারতে আপনি যদি প্রশ্ন বেশি করতেন তাহলে যে ফল আসতো সেটা তো ওখানে আসবে না, এবং আমরা ধরে নিচ্ছি বেশি আসন যেখানে, সেখান থেকেই তথ্য এসেছে। একটা প্রশ্ন থাকবে শুভময়দা, 10 বছর এই সরকারটা চলেছে, অ্যান্টি ইনকামবেন্সি নেই? হ্যাঁ, থাকতেই পারে, কিন্তু মোটের ওপর মানে মূল বক্তব্যটা হচ্ছে নরেন্দ্র মোদীর প্রতি যে সন্তোষ বা অসন্তোষের কথা আসছে, সেখানে যদি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেখানেও কিন্তু তুলনামূলকভাবে একটু কম হলেও কিন্তু সেখানেও কিন্তু ভালো এবং সব মিলিয়ে মোটের ওপর 50% পেরিয়ে গেছে। ফলে এখানে যদি একই সঙ্গে তাদেরকেই প্রশ্ন করা হতো যে কংগ্রেস শাসিত একটা রাজ্যে কিরকম মুখ্যমন্ত্রীরা আছেন, হয়তো সেখানেও পজিটিভ উত্তর পাওয়া যেতে পারত। দ্বিতীয় হচ্ছে দুটোই আশার বিষয়, যে এই ধর্মের বিষয়টি তো অস্বীকার করা যায় না, কিন্তু তা সত্ত্বেও যে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই জায়গাটা যেটা মূল বক্তব্য এবং সমস্ত রাজনৈতিক দলই এর কথা বলেন, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ একেবারে খোলা মনে তাদের বক্তব্য রেখেছেন, পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। বিরোধীদের স্বর, যেটার কথা আমরা সারাক্ষণ চিৎকার করি এবং আমরা তো ভয় পাই, রাজস্বীদের কাছে এই প্রশ্ন বারবার করি যে 400-র ওপর আসন টাসন পেয়ে গেলে সংবিধান বদলে এমন হলো আর আমরা কথাই বলতে পারলাম না, সেরকম হবে কি না, নিশ্চয়ই রাজস্বী না বলবে। কিন্তু ভারতের মানুষ কিন্তু নরেন্দ্র মোদীর সাফল্য মেনে নিয়েও বারবার করে নরেন্দ্র মোদীকে মনে করিয়ে দিচ্ছেন যে কংগ্রেস মুক্ত বা বিরোধী মুক্ত বা তৃণমূল মুক্ত বা বামপন্থী মুক্ত ভারত তারা দেখতে চান না, বহুদলীয় গণতন্ত্রের কথা বারবার বলছেন। এবং বিজেপি এর পক্ষে যুক্তি দিতে পারে যে দেখুন পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হয় ভারতের অন্যান্য জায়গায় তো অনেক ভালোভাবে ভোট হয়। ফলে এই যে জায়গাগুলো ধর্মের সঙ্গে মানুষের যে দৈনন্দিন চাহিদা, তার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মাধ্যমেই রাজনীতি বিবর্তিত হয় এবং ভারতের মানুষের মধ্যে এই বহুমুখী যে ভাবনা সেটা আছে, এটাই খুব স্বাভাবিক। তবে সার্ভে ভুল করতে পারে, কথা তো আপনিও একটু আগে বলেছেন। সেই জন্যই তো আমরা এই অনুষ্ঠানে শুধু সি ভোটার নয়, একাধিক সংস্থা যারা এই রাজ্য এবং এই দেশে সার্ভে করেছে, আমরা প্রত্যেকেরটা সমানভাবে দেখাবো। আমি রবীন্দ্রনাথবাবুর কাছে আসব, আগে বিশেষজ্ঞ, তারপরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে। রবীন্দ্রনাথবাবু, একটা জায়গা যেটা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ কেন্দ্রিক ডেটাতে খুব বেশি করে আসে, সার্ভেয়াররাও আলাদা একটি নোট পাঠিয়েছেন, সেটা হচ্ছে প্রচুর সংখ্যক মানুষ অদ্ভুতভাবে এ রাজ্যে বলতে চান না। আমি বলছি এটা বিস্ময়কর এই জন্য যে স্বাভাবিকভাবে অনেকে বলতে পারেন যে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করেছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু এত সংখ্যক মানুষ, যেখানে এই রাজ্যের মানুষ রাজনৈতিকভাবে এত সচেতন, সেখানে খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু, বিশেষ করে সেই প্রশ্নে যদি ব্যক্তি রাজনৈতিক নেতা নেত্রীদের নাম থাকে, তারা একটু গুটিয়ে যান, বলেন যে জানি না বা বলতে পারবো না। এর কি কারণ বলে আপনার মনে হয়? মানুষের মধ্যে একটা অদ্ভুতভাবে ভয় কাজ করে। এই ভয় কাজ করে এই অর্থে যে ইভেন আমি যে চ্যানেলে কথা বলি, আমার আশেপাশে যারা থাকে প্রিয়জন, তারা আমাকে বহুবার সতর্ক করেছে তুমি এরকমভাবে কথা বলো না। এটা যদি আমাকে তারা বলে,
কারণ আমি একটা অধ্যাপক, আমার তাহলে একটা সাধারণ মানুষ সে প্রথমেই ধরে নেয় যে এসছে সার্ভেয়ার, সে আমি যদি শাসক দলের বিপক্ষে কোনো কথা বলি তাহলে সেটা কোনোভাবে ফাঁস হয়ে গেলে আমার বেনিফিটস চলে যাবে, আমার ঘরে হামলা হবে এবং আমার ঘরে সমস্ত রকম জিনিস হবে। এবং এই জায়গা থেকেই তাদের যে মানে যে অনীহা, সেই অনীহার মূল কারণ হচ্ছে এই ভয়। আপনি যে কথাগুলো বললেন কয়েকটা জায়গা আমি তুলবার চেষ্টা করব। সেটা হচ্ছে কয়েকটা জিনিস কিন্তু এখানে আমি দেখতে পেলাম না। একটা হচ্ছে দেখুন, মানে আরবান এবং রুরাল ভোটারকে মার্জ করিয়েছেন নরেন্দ্র মোদী একটা অদ্ভুতভাবে, যে আরবান ভোটাররা ফরেন পলিসির উপর জোর দেয়, বিদেশে ট্রেডের উপর জোর দেয়, যেখানে রুরাল বা আরবান এলিটদের কথা বলছি, রুরাল বা আরবান যারা অন্য ধরনের মানুষ, তারা অনেক বেশি গুরুত্ব দেয় যে এমপ্লয়মেন্ট, জব অপরচুনিটি ইত্যাদি। কিন্তু মোদিজি এই দুটোকে কিন্তু মিশিয়েছেন, যার জন্য এখন দেখবেন সাধারণ মানুষও কিন্তু আমি এটা শুনেছি, তারা বলে যে বিদেশের বাজারে গিয়ে দেখুন না, বিদেশে কীরকম মোদিজি আমাদের দেশের ইমেজটাকে কত হাই করেছেন। এই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন মানে থাকা দরকার বলে আমার মনে হয়েছে। দ্বিতীয় আর একটা যেটা, এই যে ব্যাকওয়ার্ড কাস্ট, এই ব্যাকওয়ার্ড কাস্টকে সুবিধা দেওয়ার ক্ষেত্রে এ নিয়ে তো কদিন আগেই ঘটনা, রোহিণী কমিশন, তার আগে তারপরে নীতিশ কুমার অত বড় একটা কাস্ট ইয়ে করলেন, 60%-এর উপর বিহারের আছে, সেটা নিয়ে বিজেপি কত বিপদে পড়ে যাচ্ছিল এবং তারপরে বিজেপি সেখান থেকে আস্তিন গুটিয়ে এখন তো নীতিশ কুমার চলে গেছেন, কিন্তু ওবিসির কথা, এই যে ওবিসির মধ্যে ক্যাটেগরি সাব ক্যাটেগরাইজেশন নিয়ে তখন বললাম আমরা সুবিধা দেবো কোত্থেকে, রোহিণী কমিশনের রিপোর্ট যা বলছে এত, এই যে কমপ্লেক্সিটির জায়গা, ব্যাকওয়ার্ড কাস্টের যে সুবিধা, এটা কিন্তু কাস্ট ভীষণ ফ্যাক্টর বিহার, উত্তরপ্রদেশে, এবং এই কাস্টের যে কমপ্লেক্সিটি, এটা কিন্তু একটা নিঃসন্দেহে একটা বড় পয়েন্ট একটু বলি। 2014 থেকে 2021-এর মধ্যে পশ্চিমবাংলার ভোটারদের মধ্যে যে গ্রামগঞ্জে গিয়ে ভয় দেখতে পেয়েছি, এবার কিন্তু জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত আমি যতবার গ্রামে গেছি, আমি আপনাকে বলছি এবার কিন্তু অনেক মানে মানুষকে কথা বলতে দেখেছি, মানে একদম মানে প্রতিদিন আপনাকে আমি বরঞ্চ অভিযোগ করতাম যে লোক কথা বলছে না, কিন্তু এবার লোক কথা বলছে। কিন্তু আমি দ্বিতীয়, আমি কিন্তু মনে করছি যে এইবার যে মানে পরিবেশ রাজ্যে আছে, এবার সবচেয়ে মানে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ একটা নির্বাচন আমরা দেখার সম্ভাবনা আছে, আমি বলছি আশাবাদী। দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই যে দেখুন, মানে শুধুমাত্র বিহার, উত্তরপ্রদেশ নয়, পশ্চিমবাংলার মতন রাজ্যেও কিন্তু আইডেন্টিটি পলিটিক্স গুরুত্বপূর্ণ, জাত ইম্পর্টেন্ট, যার জন্য সিএ ইমপ্লিমেন্ট বিজেপি করলো শুধুমাত্র মতুয়া সম্প্রদায়ের জন্য। কোথাও মতুয়া আমাদেরও ঢুকে গেছে, কোথাও বাগদি ঢুকে গেছে, কোথাও রাজবংশী কমিউনিটির ভোট, নমশূদ্র ভোট ইত্যাদি আমাদের রাজ্যেও কিন্তু মানে জাতের বিষয়টা যথেষ্ট এখন প্রাধান্যকারী একটা বিষয়। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে সামগ্রিকভাবে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে নরেন্দ্র মোদী সরকারের যে কয়েকটা ঘটনা, যে 3টে রাজ্যের মানে হিন্দি হার্টল্যান্ডে জয়ী হয়ে যাওয়া এবং সেটা ম্যাসিভলি জয়ী হয়ে যাওয়া, সেখান থেকে কিন্তু টিউন আপ হতে শুরু করলো। এবং ইন্ডিয়া জোটে আমি বলছি এই যে ফিগারগুলো আসছে, ইন্ডিয়া জোট যদি দানা বাঁধত, মমতা বন্দ্যোপাধ্যায় সমেত যারা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে একটা ইন্ডিয়া জোটের আবহ তৈরি করতে পারতো, তাহলে আজকে আপনি এই ধরনের অবস্থান দেখতে পারেন। যারা দোদুল্যমান ভোটার তারা নরেন্দ্র মোদীর পক্ষে যাচ্ছেন, তার কারণ ইন্ডিয়া জোটটা সেইভাবে দানা বাঁধতে পারেনি। মানে এই ফ্যাক্টরগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। এর সঙ্গে আমি দুটো জিনিস যোগ করব। একটা হচ্ছে যে 3 রাজ্যের কথা বিশ্বনাথ দা বললেন, 3 রাজ্যের বহুবার কিন্তু দেখা গেছে যে কংগ্রেস জয়ী হয়েছে, লোকসভা ভোটের ক্ষেত্রে একেবারে উল্টো রেজাল্ট হয়েছে, এটাকেও মাথায় রাখতে হবে। আর ইন্ডিয়া জোটের দানা বাঁধার কথা বলছে, আমি যখন আপনাদের সার্ভে দেখাবো আরও বিস্তারিত, যখন একেবারে আসন ধরে দেখাবো যে এই সার্ভে যখন হয়েছে তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি যা ছিল, আর এখন যখন তৃণমূল কংগ্রেস, ইন্ডিয়া জোট তারা আলাদা 42টা আলাদা প্রার্থী দিয়ে আলাদা লড়ছেন, সুতরাং সেখানে যখন সার্ভে চালানো হয়েছে তখন আর এখনকার মধ্যে কিন্তু বাস্তবে একাধিক জায়গায় নানা রকম তফাৎ হয়ে গেছে। সেটাও একদম পরিষ্কার স্বচ্ছতার সঙ্গে আপনাদের সামনে বলে দেখাবো যে এই সার্ভের সময় এই ধরে সার্ভে করা হয়েছে, অথচ এখন বাস্তব পরিস্থিতি কিন্তু তা থেকে বেশ কিছুটা পাল্টেছে। আমি কৃষাণু মিত্রের কাছে আসবো। কৃষাণু, সন্দেশখালি তুমি লক্ষ্য করলে যে জাতীয় ইস্যু করার বিজেপি রাজনৈতিকভাবে খুব চেষ্টা করছে। সবথেকে বড় উদাহরণ, নরেন্দ্র মোদী যে কটা সভায় এসছেন পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত, প্রত্যেকটা সভায় সন্দেশখালির কথা উল্লেখ করেছেন। এমন করে একটা সম্ভবত বসিরহাটের সভা থেকে সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথাও বলেছেন।
সেইখানে সন্দেশখালিকে ইস্যু করা বা এই ইলেকশনের লোকসভা ভোটে কত বড় ইস্যু হতে পারে সন্দেশখালি বলে তোমার মনে হয়? না, সেটা তো ওইদিকে যারা বসে আছেন বা তোমরা বলবে যে কতটা ইস্যু হয়েছে, করা গেছে, কিন্তু আমি যে আপ্রাণ চেষ্টা দেখছি যে এটাকে ইস্যু করার, তার থেকে অন্তত একটা জিনিস মনে হচ্ছে যে যেই অপটিক্সটা ক্রিয়েট করার চেষ্টা হয়েছিল অনেক সময় রাজনীতির প্ল্যাটফর্মের বাইরে গিয়েও যা যা তাদের কাছে অ্যাপারেটার্স অ্যাভেলেবেল আছে, তার দরুন সেটা হয়তো সেইভাবে গ্রহণযোগ্য হয়নি। তার দরুন তারা ওটাকে বারবার বলার চেষ্টা করছে, গ্রহণযোগ্য হয়নি। আমি যদি উল্টোটা বলি যে যদি তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল চাইতো এই ইস্যু এতদিন আসতোই না। আমি যদি শাহজাহানকে টার্গেট করা হচ্ছে না বলতাম, যদি ভুল বোঝানোর চেষ্টা না বলতাম, এবং শাহজাহান যখন গ্রেফতার হয়েছে তার থেকে 20 দিন আগে গ্রেফতার হতো, বিজেপি এই সুযোগই পেত না কিষাণু। মানবে বিজেপি এইটা যদি আমি ধরে নিলাম যে অসুবিধাটা কোথায়, অসুবিধাটা ইডি রক্তাক্ত হওয়ার পর শাহজাহান যদি গ্রেফতার হতো, রাজস্বীরা সুযোগই পেত না। এর মধ্যেও আমি যেরকম শুনছি, আবার আমার ভিউটাও হয়তো একটা ভিউ। নিশ্চয়ই, বলো না। শাহজাহান শেখে কি আপত্তি? শাহজাহান শেখের জায়গায় যদি শাহজাহান সিং হয়, তার কারণ হচ্ছে ওরকম একজন ব্রিজভূষণ সিং কিন্তু এখনো ছাড়া। আর ওই একই সময় যখন থেকে শাহজাহান তোমার কথাই আমি তোমায় ফিরিয়ে দিই যে উত্তম সর্দার যখন তার বিরুদ্ধে গ্রামের মহিলারা বলছিলেন, তার নামের সঙ্গে তো শেখ যুক্ত ছিল না। আমি তো এটাই বলছি না, কিন্তু বিজেপির উত্তম সর্দার নিয়ে খুব অস্বস্তি ছিল না। কেন অস্বস্তি? বিজেপি সেই দিনও শাহজাহান শেখেই স্টিক করা ছিল, মিডিয়া অপটিক্সটা কিন্তু শাহজাহান শেখের উপরই ছিল। উত্তম সর্দার, শিবু হাজরারা, তার কারণ উত্তম সর্দার এবং শিবু হাজরা শাহজাহান শেখের অনুগামী। মজার নেতা হচ্ছে শাহজাহান শেখ। জবে থেকে পলাতক ছিল, ঠিক একই সময়ে বিলকিস বানুর 11 জন ধর্ষকের মধ্যে 9 জন গুজরাটের মাটি থেকে পলাতক, যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে পুনরায় জেলে যেতে হবে। তো কিন্তু সেটা কিন্তু আমি রাজ্য প্রশাসন তো গুজরাটের দিকে তাকিয়ে নেই। এখন এই যে বিজেপি যে তাদের এই তাসটা যতবার খেলার চেষ্টা করবে, তখন তো মানুষ অন্য প্রশ্ন করছে, মানুষ হাতরাস করছে, যেটা হয়তো নরমাল কেসে মানুষ। কিন্তু বিলকিস বানু যদি তাল হয়, সন্দেশখালি তো তিল হতে পারে না। আমি বলছি দুটো সমান খারাপ, সেটা মানতে অসুবিধা কোথায়? আমি তো মেনে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা দেখি রাজস্বী মানছে না কেন? গ্রেফতার করেছে, রাজস্বীর কাছে যাব। রাজস্বী ব্যর্থ হয়েছে। সুমনদা, হ্যাঁ, পরিষ্কার এখানে বলছে ভারতবর্ষের 63% মানুষ নরেন্দ্র মোদীর ওপর আস্থা রাখছেন, এই সরকারের ওপর আস্থা রাখছেন। বিশ্বনাথ দাও বলে দিলেন, ভারতবর্ষের প্রথম একজন সরকার যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, অর্থাৎ ছুতোর, মুচি, কলের মিস্ত্রি, এদের কথা ভেবেছে। অন্ন বস্ত্র খাদ্যের কথা, 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন এখনো এই সরকার দিচ্ছে। দেশের প্রত্যেকটা প্রান্তে, কোনায় কোনায়, গ্রামে বিদ্যুৎ 75 বছর পরে এই নরেন্দ্র মোদী পৌঁছে দিল। তুমি এতগুলো বললে, আমি এবার একটা উল্টো বলি, সেটা হচ্ছে এই সরকারই কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেছে। আজকে এই সমীক্ষাতে, আমি সমীক্ষাকে সঠিক মানতে হবে না, 55% মানুষ শক্তিশালী বিরোধী দলকেও চাইছে। অর্থাৎ বিরোধী মুক্ত ভারতে মানুষের সমর্থন নেই। এটাই গণতন্ত্রের এসেন্স। আমরা বিরোধী মুক্ত ভারত কোনোদিন বলিনি। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে, আর প্রথম কথা, কংগ্রেস মুক্ত ভারতের কথা বিজেপি বলেনি। প্রথম বলেছিলেন গান্ধীজি কংগ্রেসকে ডিসলভ করে দেওয়ার কথা, সম্পূর্ণ অন্য প্রেক্ষিতে। আর দ্বিতীয় রাজনৈতিক কাঠামো ভেঙে মানুষের কথা বলা। আপনারা তো প্রত্যেক কথায় কথায় সবাই মিলে আরএসএস বিজেপি এক করে দেন। তো এই আরএসএস এর বার্ষিক সম্মেলনে, সেইখানে নাগপুরে গিয়ে স্বয়ং কংগ্রেসের নেতা ছিলেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন ভারতবর্ষকে শক্তিশালী বিরোধী দিন, এবং বারংবার বিজেপির প্রত্যেকটা নেতা পার্লামেন্ট থেকে আরম্ভ করে সব জায়গায় বলেছে ভারতবর্ষে একজন শক্তিশালী বিরোধীর প্রয়োজনীয়তা আছে। আমরা বারবার বলেছি সব ঠিক আছে, কিন্তু আমি বলছি শাসকের কাছে শক্তিশালী বিরোধী চাইতেই বা কেন হবে, বা কংগ্রেস মুক্ত ভারতের স্লোগানই বা উঠবে কেন? আমি বিস্তারিত হবো, কিন্তু পার্থদার কাছে। পার্থদা, একটা হচ্ছে যে আমি এরপরেই ইলেকট্রাল বন্ডের কথা বিস্তারিত আসবো। যে সমস্যাটা হচ্ছে, দেখবেন একটা প্রশ্ন ছিল যে বিরোধীরা কেন এটাকে ইস্যু করতে চাইছে না। আচ্ছা, সোজা কথা, যে বিরোধীরা এই রাজ্যে ধরুন তৃণমূল কংগ্রেস, তাদের বলার কথা ছিল, দেশে কংগ্রেসের বলার কথা ছিল, বিজেপির বিরুদ্ধে হলে বিরুদ্ধে বলার কথা ছিল, কিন্তু এই দলগুলো সবাই ইলেকট্রাল বন্ডের ফায়দা নিয়েছে। আর যারা নেয়নি, শুরু থেকে শুধু নিতে অস্বীকার করেছে নয়, কোর্টে কেস অবধি করেছে এডিআরের সঙ্গে, সেই বামপন্থীরা, সেই বামপন্থীরা, তাদের এই শক্তি নেই যে এটাকে ইস্যু করে। এটা তো কোথাও একটা গণতন্ত্রের দুর্বলতাও। হ্যাঁ, সেটাই তো মানুষ বিচার করবে যে গণতন্ত্রের দুর্বলতা এবং স্ট্রেংথের জায়গাটায়।
এবং আপনি যেহেতু বন্ডের কথাটা বললেন, আমি এইটুকু বলতে পারি যে আসলে যখন অরুণ জেটলি এটা ইন্ট্রোডিউস করছিলেন, তার সবচেয়ে বড় কথা ছিল যে কালো টাকা আটকাতে এবং একটা দায়বদ্ধ ইলেকশন ফান্ডিংয়ে এনশিওর করার জন্যই হচ্ছে যে তারা চেয়েছিলেন বন্ড। কার্যত যেটা দেখা গেল যে কালো টাকার এরকম একটা অসম্ভব স্ট্রাকচার্ড ব্যবস্থা এবং অস্বচ্ছ ব্যবস্থা, সেটা হচ্ছে ইলেকশন বন্ডের নামে প্রতিষ্ঠা করা হলো। ফলে এই কারণের জন্য আমি আপনাকে বলছি যে যে টাকা দিচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনি ট্র্যাজেডিটা লক্ষ্য করেছেন যে আজকে যেটা নিয়ে দিনের পর দিন আলোচনা হওয়ার কথা সেটা আলোচনার প্রেক্ষিতেই আসছে না, রাজনৈতিক ইস্যু হচ্ছে না। হ্যাঁ, কারণ আমাদের রাজ্যেরটা তো অসাধারণ ইস্যু। এই কারণের জন্য আমাদের রাজ্যে বিবদমান দুই পক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। শাসক বিরোধী হিসেবে যারা থাকেন মূলত, তাদের মধ্যে একজন এখনো পর্যন্ত এই যে বন্ডে বেনিফিশিয়ারি যদি বলেন, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি সারা দেশে বিজেপি। পার্টি উইথ ডিফারেন্স এবং আঞ্চলিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে হচ্ছে ছাপিয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম যে তৃণমূল কংগ্রেস হচ্ছে বলা হাম কিসি সে কম নাই মতো কেস, কেউ কিছুতে নেই। ফলে এইবার এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আপনি একটা ইলেকশনের সমীক্ষা যখন করছেন, প্লেস করছেন, তখন তো এই জিনিসটাও দেখা মানে সমীক্ষায় আসা বাকি ছিল যে আসলে 4 দিন আগে বিজেপি করলে তারপরে হচ্ছে যে তৃণমূলের ক্যান্ডিডেট লিস্টে নাম উঠতে পারে এমপিতে, আবার উল্টোটা যে প্রাক্তন বিজেপি যারা তাদের নাম উঠতে পারে হচ্ছে যে তৃণমূলে 2 দিন আগে দল ছেড়ে চলে আসলে। আমি বলছি এই লিস্টটা তো দেখিনি। খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, সেটা হচ্ছে যে একদিকে দল বদল, সেটাও আমাদের ইস্যু, ইলেকট্রাল বন্ড। কিন্তু আমি দ্রুত একবার ইলেকট্রাল বন্ডের যে ছবিটা, আমি বলছি একের পর এক পরতে আমাদের সামনে আসছে। আমি দ্রুত প্রথম প্রতিবেদনটা নেব। তৃণমূল কংগ্রেস বিজেপি প্রত্যেকের আলাদা করে হিসেবটা ঠিক কী দাঁড়িয়েছে দেখুন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ড নিয়ে তথ্য তুলে দিতে বাধ্য হয়েছে। আর নির্বাচন কমিশন সেই পরিসংখ্যান সামনে আনতেই কি চরম অস্বস্তির মুখে পড়ল তৃণমূল। কোন দল বড় বড় কোম্পানি পুঁজিপতিদের কাছ থেকে কত কোটি টাকা পেয়েছে সেই তথ্য পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বলছে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কর্পোরেট সংস্থাগুলির থেকে টাকা পাওয়ার নেপথ্যে গোটা দেশে বিজেপির পরই দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। 2019-এর এপ্রিল থেকে 2024-এর জানুয়ারি পর্যন্ত তৃণমূল পেয়েছে 1609 কোটি টাকা। একটা আঞ্চলিক দল তৃণমূলকে কর্পোরেটদের এই বিশাল পরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার নেপথ্যে কি কারণ আছে? এই বিপুল অর্থ দেওয়ার বিনিময়ে কর্পোরেটরা কি পেয়েছে তৃণমূল সরকারের থেকে? এই প্রশ্ন তুলছে তৃণমূল বিরোধীরা। আমি বিদ্যুৎ বিল বেশি দিচ্ছি, সব মধ্যবিত্ত মানুষ দিচ্ছে, নিম্নবিত্ত মানুষ দিচ্ছে, সবচেয়ে বেশি হাইয়েস্ট রেট। আর সেখানে বিদ্যুৎ কোম্পানি, গোয়েঙ্কার কোম্পানি সেখানে হাজার হাজার কোটি টাকা দিয়েছে। তুমি দেখবে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে ওষুধ কোম্পানি, সে বিজেপি পাক আর তৃণমূল পাক। তৃণমূল যদি সৎ হয় তাহলে বলুক কে কে তাকে টাকা দিয়েছে। পলিটিক্যাল কারাপশন শুধু নয়, ইটস হিন্দিতে বলে রিশওয়াত, ঘুষখোরি। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বলছে, অনুদান সংগ্রহে শীর্ষে রয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর বিজেপি। মোট অনুদানের 47.46% গেছে বিজেপির কাছে। গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানেই রয়েছে তৃণমূল। মোট অনুদানের 12.60% গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে। ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কর্পোরেটদের অনুদান পাওয়ার নিরিখে তৃতীয় স্থানে চলে গেছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। তারা পেয়েছে মাত্র 11.4%। যে তৃণমূল পার্টি বাংলায় বলে আমি মামাটি মানুষের সরকার, মানুষের চাঁদা নিয়ে আমি চলি, আমরা গরিবের পার্টি। কংগ্রেস পার্টি সারা দেশের পার্টি, জাতীয় পার্টি, এত বছরের পার্টি, তাদের চুটছে না 1200-1300 কোটি টাকার বেশি। আর তৃণমূল পার্টি তার 1600 কোটি টাকা পার, এবং সেই টাকাটা 2021-এর পর থেকে খুব বেশি পরিমাণে ঢুকতে লেগেছে। এই টাকার তালিকা জানা খুব জরুরি বাংলার মানুষের কাছে। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বলছে, বিজেপি একাই দেশের বৃহৎ কর্পোরেট সংস্থা ও পুঁজিপতিদের থেকে পেয়েছে প্রায় 6060 কোটি। আঞ্চলিক দল তৃণমূল পেয়েছে 1609 কোটি, আর কংগ্রেস পেয়েছে মাত্র 1421 কোটি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, 2019-এর লোকসভা ভোটের পর তৃণমূল বন্ড ভাঙিয়ে পেয়েছিল 48 কোটি টাকা। 2021-এর বিধানসভা ভোটের আগে যার পরিমাণ ছিল 43 কোটি টাকা। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বিধানসভা ভোটের সময় যা বেড়ে দাঁড়ায় 55 কোটি। ভোট মিটতেই জুলাই মাসে টাকার অঙ্ক 1 লাফে দ্বিগুণ হয়ে দাঁড়ায় 108 কোটি। 2021-এর অক্টোবর মাসে সেই পরিমাণ আরও বেড়ে হয় 142 কোটি। 2022-এর জানুয়ারি মাসে যার পরিমাণ হয় 224 কোটি টাকা। দেখুন, প্রায় 3 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচনের ক্ষেত্রে স্টেট ফান্ডিংয়ের দাবি করে আসছিলেন, যে নির্বাচনটা যদি স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তাহলে রাষ্ট্রকেই নির্বাচনের যাবতীয় খরচ বহন করতে হবে। তিনি তো দাবি তুলেছিলেন এইসব কারণে, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের বলার কিছু নেই। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তৃণমূলের এই লক্ষ্মী লাভের মূল কারণ কি? এবিপি আনন্দ। আমি শুধু ভাবছি যে সিকিভাগও যদি দেশের সাধারণ মানুষের স্বার্থে বড় বড় জনস্বার্থমূলক প্রকল্পে কাজে লাগতো, দেশটার চেহারা কি হতো। আমি বিশেষজ্ঞদের কাছে আসবো। এক হচ্ছে যে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি বলছেন এই প্রকল্প অসাংবিধানিক, তাই এটা বাতিল করা উচিত। এই প্রকল্প নাগরিকদের তথ্যের অধিকার আইন যেটা আছে তাকে সম্পূর্ণ লঙ্ঘন করছে। তারপর ধীরে ধীরে ওই পেঁয়াজের খোসার মধ্যে প্রথমে শোনা গেল যে না এই দুটোর সঙ্গে মেলানো হবে না, অর্থাৎ কারা দিয়েছেন কাকে দিয়েছেন সেটা গুপ্ত থাকবে। আজকে শোনা যাচ্ছে না সেটাও আসবে, এমনকি যারা মামলাকারী তারা কনফিডেন্ট যে সমস্ত তথ্য সামনে আসবে এবং নির্বাচনের আগেই হয় অনেক। এবং এটা কেন অসাংবিধানিক? আরবিআই এর 5খানা আইন নরেন্দ্র মোদী 2017 সালে ভেঙে, মানে পার্লামেন্টে আইনগুলো নতুন করে গড়ে আরবিআই এর 5টা আইনকে ভঙ্গ করে এই ইলেকট্রাল বন্ড কিসের স্বার্থে? এসবিআই তখন রিকোয়েস্ট করেছিল মোদী সরকারকে যে দেখুন এই বন্ডটা কার্যত বলা যায় ক্যাশ ট্রান্সফারের মতন হবে, অর্থাৎ এই বন্ড ইজ ইকাল টু ক্যাশ। ফলে এটা কোনো মতেই করা যাবে না, তাহলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংসের মুখে হবে। মোদী সেটাও শোনেননি। এইবার যে যতটুকু পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে? পরিষ্কার পাওয়া যাচ্ছে যে শেল কোম্পানি একটার পর একটা তৈরি করেছে ইতিমধ্যেই, যে মানে এটা শেল কোম্পানি তৈরি করে বিপুল পরিমাণে টাকা মানে পাম্প করেছে এই রাজনৈতিক দলগুলোকে। দ্বিতীয় যেটা, যে ধরুন একটা কোম্পানির লাভ 15,000 কোটি টাকা লাভ হয়েছে, সে দিয়েছে তার থেকে বেশি। অর্থাৎ যতটুকু লাভ হয়েছে, মনে করেন একটা আইন ছিল তাতে বলা ছিল তুমি লাভের 7.5% বেশি রাজনৈতিক দলগুলোকে দিতে পারো না, কিন্তু দেখা যাচ্ছে যা লাভ হয়েছে তার 3 গুণ 4 গুণ, এবং কোনো কোনো জায়গায় 1700-1800 গুণ পর্যন্ত লাভের থেকে অতিরিক্ত মানে করেছে, বন্ড কিনেছে। এটা কিসের স্বার্থে, কেন? দ্বিতীয় যেটা আরেকটা যোগ করুন, সেটা হচ্ছে সরকারি বরাত পেয়েছে, দেখা যাচ্ছে পরের মাসে এইবার আরেকটা যেটা ইন্টারেস্টিং কোরিলেশন পাওয়া যাচ্ছে সেটা হলো মানে অন্ততপক্ষে একাধিক কোম্পানির ক্ষেত্রে সিবিআই আর ইডি রেট হয়েছে, তারপরে বন্ডগুলো কিনেছে। অর্থাৎ সিবিআই ইডি সক্রিয়তার সাথে এই বিজেপির বন্ড পাওয়ার সম্পর্ক আছে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এখন পর্যন্ত, মানে আমি হচ্ছে পেঁয়াজের খোসার মতো অনেকবার বেরোবে, এখন পর্যন্ত আশ্চর্যজনক আম্বানি এবং আদানির কোনো বন্ড পাওয়া যায়নি। আমি এদিকে আসবো। তার আগে শুভমাদা একটা জিনিস বিস্ময়কর, সেটা হচ্ছে যখন এই ইলেকট্রাল বন্ড এলো তখন বলা হলো যে এত কালো টাকা নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য খাটে, এই ইলেকট্রাল বন্ড আনলে সম্পূর্ণটা স্বচ্ছ হবে। আর তার পরিণতি আজকে মাননীয় প্রধান বিচারপতিকে এটা বলতে। দেখুন, এটা প্রথমত ভীষণ অস্বচ্ছ একটা বিষয় নিয়ে খুব একটা সন্দেহ নেই, আর সুপ্রিম কোর্টের রায়টাও তাই। দ্বিতীয় হচ্ছে কোভিডের সময় গোলমালটা বেড়ে গেছিল আর কি, ওই সময় কিন্তু জিনিসটা মূলত হয়েছে অনেকটা সময়, ফলে মানুষ অন্য বিষয়ে ব্যস্ত ছিল, এবং এটা তো রাজনীতিবিদরা করেই থাকেন। বিভিন্ন ঘটনা আপনি দেখতেই পাবেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের আগেও দেখতে পাবেন যে রাজনীতির বাইরে টুকটাক এমন অনেক বিষয় ঘটবে যার থেকে আমাদের চোখ সরে যাবে, অনেকটা সময় আমরা সেখানে নষ্ট করব। এরপর যখন মামলা চলছে তখন কিন্তু বলা হয়েছিল যে কোন কোম্পানি কোন দলকে টাকা দেবে তাতে সাধারণ মানুষের কোনো জানার দরকার নেই, কোনো জানার প্রয়োজন হবে না। এটা কেন্দ্র কিন্তু এই যুক্তি দিনের পর দিন কোর্টে প্লেস করেছে। মানে এটা একদম টেক্সট বুক, ভোটাররা কেন জানবে? টেক্সট বুক এক্সাম্পল অফ ক্রোনি ক্যাপিটালিজম, বন্ধুত্বপূর্ণ পুঁজিবাদের, যেখানে যারা নির্বাচনে দাঁড়াবেন আর কি তারা টাকা নেবেন কোম্পানির কাছ থেকে, পরে ফেরত দেবেন সুবিধে করে বা আগে দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এই হিসেবে কোনো গোলমাল নেই। মূল মুশকিলটা হচ্ছে সিপিআইএম এর থেকে টাকা নেয়নি এবং এই নিয়ে কোর্টেও গেছে, এবং সেই জায়গায় তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলোর বদলে যেটা বিশ্বনাথ দা বললেন আর কি, মানে নজরুল লিখেছেন জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, প্রভু তুমি পূজনীয়, রবীন্দ্রনাথ লিখছেন আমার কি জাত জানো তাহা হে জীবননাথ। কিন্তু এই সব কথা বামপন্থীরা এত বছর ক্ষমতায় থেকে লোকজনকে নিশ্চয়ই বোঝাতে পারেনি। এবং শেষ যে বক্তব্য সেটা হচ্ছে যার হাতে বেশি টাকা, ভোটে যত বেশি টাকা সেখানে তার কি মানুষের সমর্থন জোগাড়ে বেশি সুবিধা হবে? এটা যদি হয় তাহলে কিন্তু বিজেপিকে প্রথমে রাখবেন না, তাহলে কিন্তু তৃণমূল তার আগে। কারণ
কত আসনে লড়ে তারা ভাগ করছেন দেখতে হবে। যেমন বিজেপি যখন বলে জিডিপিতে আমরা সারা পৃথিবীর মধ্যে 3 বা 4, আমরা বলি বাবা 140 কোটি দিয়ে ভাগ করো। এইবার এই ভাগ করার জায়গায় কিন্তু বিজেপির থেকে তৃণমূল অনেকটা বেশি এগিয়ে আছে, এবং সব মিলিয়ে ভারতবর্ষের আসনের ডিস্ট্রিবিউশন আজকে আপনারা যা সার্ভেতে দেখাবেন বা যারা যা দেখাচ্ছে সেগুলো এই টাকার অনুপাতের সঙ্গে যদি মিলে যায় তাহলে বুঝতে হবে ভারতের নির্বাচনে মানুষ টাকা ছাড়া অন্য কিছু থেকে ভোট দিচ্ছেন না। ইলেকটোরাল বন্ডের টাকার প্রপোর্শন আর মানুষের আসন পাওয়ার প্রপোর্শন যদি এক হয়ে যায় তাহলে সেই গণতন্ত্রটা পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র থাকছে কি করে? এই প্রশ্ন দুর্ভাগ্যবশত সিপিআইএম তো 2009 নিজেদের ডালফাল কেটে কোথাকার পরমাণু কিভাবে করবেন তে নিয়ে পুরো ছেড়ে টেড়ে দিয়ে বেরিয়ে এসছেন, ফলে এত কিছু করেও আর কেউ শুনতে পাচ্ছে না পার্থদা। আচ্ছা, না আমি আসছি পার্থদার কাছে আসবো, এবং তৃণমূল এবং বিজেপি দুজনের কাছে আমার আসতেই হবে। কিন্তু যদি ভাবেন যে তৃণমূল আর বিজেপি তারা একেবারে তালিকায় যাকে বলে টপ করেছে, সেই জন্য তারাই শুধু ওই সেই বাংলা প্রবাদের মতো সব পাখি মাছ খায় দোষ হয় মাছরাঙার, ব্যাপারটা তা নয়। এই তথ্য দেখাচ্ছে যে যখন কেরল বা তামিলনাড়ুতে ভোট হচ্ছে তখন কংগ্রেসের ভান্ডার ভরছে। অর্থাৎ আমি বলছি যে যেখানে ক্ষমতায় সেখান থেকে এই ইলেকট্রাল বন্ডের টাকা ঢুকছে। সবার কাছে আমার এই প্রশ্ন থাকবে, কিন্তু তৃণমূলের অঙ্কটা দেখালাম, এবার বিজেপির অঙ্কটা না দেখালে হবে কি করে? পরেরটা, ভোটে কালো টাকার খেলা বন্ধ করার কথা বলে 2018 সালে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার। কিন্তু সেই নির্বাচনী বন্ডে কি লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে ফেলল নরেন্দ্র মোদীর দলকে? সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই সংক্রান্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনকে দেয় এসবিআই। তারপর কমিশন সেই তথ্য ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। এই তথ্য অনুযায়ী নির্বাচনী বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে বিজেপি, আর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলার শাসক দল তৃণমূল। অর্থাৎ এই তথ্য অনুযায়ী দেশের বড় কর্পোরেট সংস্থা পুঁজিপতিরা ঢেলে টাকা দিয়েছে বিজেপি ও তৃণমূলকে। তথ্য অনুযায়ী বন্ড থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে বিজেপির। বন্ড থেকে রাজনৈতিক দলগুলির মোট যা আয় হয়েছে বিজেপি একাই তার প্রায় 47% পেয়েছে। অঙ্কটা প্রায় 6060 কোটি টাকা। এরপরই তৃণমূল, তারা পেয়েছে প্রায় 1609 কোটি টাকা। আর কংগ্রেস এই দুই দলের থেকে নিচে বন্ড থেকে পেয়েছে 1421 কোটি টাকা। এখানে বিজেপি বিরোধী দলগুলির প্রশ্ন, কেন বিজেপির প্রতি এতটা সদয় দেশের বড় বড় কোম্পানি এবং পুঁজিপতিরা? বিজেপিকে হাজার হাজার কোটি টাকা দেওয়ার বিনিময়ে তারা কি পেয়েছে? যত টাকা নির্বাচনী বন্ডে যেত অর্ধেকের বেশি বিজেপি পার্টির কাছে। এবং দেখা যায় যে যাদের বাড়িতে ইডি হামলা হয়েছে, সিবিআই হামলা হয়েছে, তাদেরকে এখানে চাঁদা দিতে হয়েছে। এমনও কোম্পানি আছে যাদের লোকসানে চলছে, লসে চলছে, যাদেরকেও এখানে চাঁদা দিতে হয়েছে। কি স্বার্থ? আর তৃণমূল পার্টি তার 1600 কোটি টাকা পার। আমার তো ধারণা অনেক চোর বাটপার, কয়লা চোর, বালি চোর, পাথর চোর, যাদেরও টাকা ঘুর পথে এইভাবে ঢুকেছে। এই টাকার তালিকা জানা খুব জরুরি বাংলার মানুষের কাছে। মোদী সরকার ক্ষমতায় আসার 4 বছর পর এই ইলেকটোরাল বন্ড চালু করে। এর ফলে কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিত। রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নিতে পারত, কিন্তু কোন পুঁজিপতি কোন দলকে কত টাকা দিচ্ছে তা কেউ জানতে পারত না। সুপ্রিম কোর্টে মোদী সরকার এও বলেছিল রাজনৈতিক দলগুলোর আর্থিক অনুদানের উৎস সম্পর্কে ভোটারদের কিছুই জানার অধিকার থাকতে পারে না। কিন্তু শুরু থেকেই নির্বাচনী বন্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল একাধিক বিরোধী দল। তাদের দাবি ছিল মোদী সরকারের এই প্রকল্পের ফলে কোন কর্পোরেট সংস্থা কোন দলকে ভোটে সাহায্য করছে আর তার বিনিময়ে ক্ষমতায় থাকা দল থেকে কি সুবিধে আদায় করছে তা জানার কোনো উপায় নেই। ভারত ছাড়া বিশ্বের কোনো দেশে এমন ব্যবস্থা নেই যেখানে বন্ড ভাঙাচ্ছে রাজনৈতিক দল। কিন্তু নির্বাচনী বন্ডে চরম অস্বচ্ছতার অভিযোগে মোদী সরকার কোনো গুরুত্ব দেয়নি। শেষ অবধি ইলেকটোরাল বন্ডের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করে সিপিএম, কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর এবং স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। সুপ্রিম কোর্টেও এই নির্বাচনী বন্ড চালু রাখার পক্ষেই সওয়াল করে মোদী সরকার। কিন্তু 15 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক রায় জানায় রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়ার জন্য নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক। ব্যাংক থেকে এই ধরনের বন্ড বিক্রি করা অবিলম্বে বন্ধ করতে হবে। শেষ অবধি সুপ্রিম কোর্টের রায়ে বাধ্য হয়ে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করতে বাধ্য হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যদিও সুপ্রিম কোর্ট কড়া অবস্থান না নিলে লোকসভা ভোটের আগে এই চমকপ্রদ তথ্য সামনে আসতো না, কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আরও সময় চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট তা দিতে অস্বীকার করে। আর তারপরই যে তথ্য উঠে এলো তাতে দেখা যাচ্ছে কর্পোরেটরা দুহাত ভরে বিজেপিকে টাকা দিয়েছে। নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। নরেন্দ্র মোদী বলেছেন তুমি আমাকে টাকা দাও, আমি তোমাকে বিমানবন্দর, বন্দর, খনি, জমি, দেশ যা চাও তাই দেবো, ধান্দা দেবো। तुम हमें चंदा दो, हम तुम्हें धंधा देंगे। बड़े मियाँ तो बड़े मियाँ, छोटे मियाँ सुभान আল্লাহ। আমরা তো প্রথম থেকে বলছি বিজেপির পদাঙ্ক অনুসরণ করে তো তৃণমূল।
এমন একটা কাজ তৃণমূল করেছে যেটাতে নতুনত্ব আছে, যেটা বিজেপি করেনি। সবার আগে এটা দেখা উচিত যে কংগ্রেস একটি সর্বভারতীয় দল হওয়ার পরেও 11.4% ইলেকটোরাল বন্ড পেয়েছে, উল্টো দিকে তৃণমূল কংগ্রেস 12% বেশি ইলেকটোরাল বন্ড পেয়েছে। এটি রিজিওনাল পার্টি কি করে এত বড় সংখ্যায় বন্ড পায়, ইলেকটোরাল বন্ড পায়, এর তদন্ত হওয়া উচিত। আমরা তো ঘোষিত প্রো ইন্ডাস্ট্রি, আমরা শিল্পায়ন চাই, আর বামপন্থীদের নীতি অনুসারে যদি আপনারা শিল্পায়ন চাই না, শিল্পপতিদের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও, তাহলে বাংলার মতো অবস্থা হবে। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন, কিসের বিনিময়ে কর্পোরেটরা শাসক দলগুলিকে বিশাল পরিমাণ অর্থ দিয়েছে? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লিখেছিলেন যে 12 হাত কাকুরের 13 হাত বিচি, একটা বিরাট গল্প সেটাকে কেন্দ্র করে চলেছিল। কিন্তু এ তো সেরকমই, কোম্পানির ক্যাপিটাল যা, একাধিক ক্ষেত্রে দেখছি তার থেকে অনুদান বেশি। আমি বলছি এও সম্ভব? আমি বলছি এখানেই কতটা জল আর কতটা জল নয় সেটা নিয়ে তো প্রশ্ন উঠবে। আমি কৃষাণুর কাছে যাব। নিঃসন্দেহে মানে আঞ্চলিক দল হিসেবে কংগ্রেসকে ছাপিয়ে গেছে, জাতীয় দল হিসেবে কংগ্রেস, তাকেও ছাপিয়ে গেছে তৃণমূল। গর্বিত না, এখন বিষয়টা হচ্ছে যে যেটা স্নেহাশিসদা বললেন, এটা তো আমাদের একটা মানে ইলেকটোরাল রিফর্মস থেকে শুরু করে স্টেট ফান্ডিং অফ ইলেকশন, তার কারণ হচ্ছে রাজনৈতিক দলের মুখ্য যে খরচাটা সেটা তো নির্বাচন কেন্দ্রিকই হয়। তো এটা তো দীর্ঘদিনের আমার নেত্রীর দাবি 1998 সাল থেকে। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, যেটা শুভময়দা বা বিশ্বনাথদা বললেন, আমাদের হাতে তো ইডি সিবিআই নেই, আইটি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এগুলো তো নেই। তো কোহারশন করে টাকা, রাজনৈতিক চাঁদা তো নেওয়াই যেতে পারে। রাজনৈতিক চাঁদার ভিত্তিতে তো রাজনৈতিক দল সব সারা বিশ্বে, সারা ভারতে হয়েছে। আর এই সিআইডি তো আছে, সিআইডি কি না না, আপনি কি কোনো সিআইডি কোম্পানিগুলোর নাম বলবো? তোমরা কোথা থেকে টাকা পেয়েছো? আপনি তো আপনাকে তো আটকাইনি তো। আমার বক্তব্য হচ্ছে কোহারশন করে, এখনো অবধি আমরা 2-3 দিন ধরে যে আলোচনা হচ্ছে, কোহারশনের অস্ত্র শুধুমাত্র কেন্দ্র সরকারে আছে। এবং আমি আমাদের কিন্তু এইটা তোমার এই তত্ত্বটা কিরাম লাগছে যে কংগ্রেস 3-4টে রাজ্যে এখনো ক্ষমতায় আছে, তাদের থেকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের দল হিসেবে কংগ্রেসকে সেকেন্ড করে দিয়েছে, ছাপিয়ে গেছে। আর মানুষ যদি কেউ চাঁদা দেয়, চাঁদার জন্য আমাদেরকে যদি, তোমার কি মনে হয় যে চাঁদা 100% এমনি এমনি দেয়, যেখানে সেই হেলথ ড্রিঙ্কটার মতো এমনি এমনি খাই? নিশ্চয়ই। দেখুন, এখানে আমি অধীর বাবুকেও দেখছিলাম, ইন্দিরা গান্ধীর সময় যে ক্যাশ ডোনেশনটাকে, সেই সময় অনেক কথা উঠেছিল, পরবর্তীকালেও প্রচুর কথা ছিল যে কারা 20,000 টাকা তার কম, ক্যাশ ডোনেশন, স্লিপে ডোনেশন, এইগুলো নিয়ে বরাবরই একটা ধোঁয়াশা ছিল। তো সুতরাং এই জন্যই কি তৃণমূল এই ইস্যুটা বিজেপির দিকে কোনো ইস্যুই করছে না? তার কারণে একই দোষে তৃণমূল দুষ্ট। একটা লটারি কোম্পানি দেখছি সব থেকে বেশি নাকি তারা বন্ড কিনেছে। তার নেতা 2015 সালে, তার যে মালিক, তার ছেলে 2015 সালে বিজেপি জয়েন করেছিল। তো সেটাও একটু দেখান আপনারা। আমাদের, আমি আবার বলছি, আমাদের অ্যাকাউন্টস রেডি আছে, আমরা যে কোনো অসুবিধা নয়, এখানকার চেনা কোম্পানিগুলো কত দিয়েছে সব সামনে আসবে। এতদিনও আমরা দিয়ে এসেছি, রাজস্বীর কাছে যাব। রাজস্বী, যেখানে কৃষাণু অবশ্য ওরা এখনো বিজেপির বিরুদ্ধে এই ইস্যুটা করছে না, তার কারণ ওই একই দোষে দুষ্ট বলে। কিন্তু আজকে জয়রাম রমেশ যেটা বলেছেন সেটা হচ্ছে যে সংস্থার পেছনে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, যেখানে কৃষাণু বলছে আমাদের হাতে নেই, সেই সংস্থাগুলো দেখা যাচ্ছে বিপুল পরিমাণ টাকা ইলেকট্রাল বন্ডে ঢেলেছে। 2-2-4ই হচ্ছে, 2-2-4, 2-2-5 অনেকেই করার চেষ্টা করবে। রাফায়েল, আদানি, বিবিসি, পেগাসাস, অনেক কিছু ইস্যুতে অনেক রকম হাওয়া গরম হয়েছে। এখন নির্বাচনের মুখে এখন ইলেকটোরাল বন্ড আরেকটা হাওয়া গরম। না না না, অবশ্যই করছে, একদম একদম। আজকেও কি হয়েছে, সুপ্রিম কোর্টও দিল্লিতে আছে, স্টেট ব্যাংকের হেডকোয়ার্টারও দিল্লিতে আছে। যা বলার সুপ্রিম কোর্ট বলবে, হেডকোয়ার্টার দিল্লি বলবে, হেডকোয়ার্টার এসবিআই এর হেডকোয়ার্টার বলবে। এসবিআই বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে, সুপ্রিম কোর্ট আমার শব্দের জন্য মার্জনা করবেন, অ্যাকচুয়ালি কান মুলে দিয়েছে। কানমূলে বলেছেন যে বারবার চেষ্টা করেছিল যে কিভাবে নির্বাচনটা লোকসভা ভোটের পরে হয়। প্রতিদিনের অবজারভেশন আজকে দাঁড়িয়ে কারা কথা বলছে, সিপিএম কথা বলছে। কোন রাজ্যের? কেরালা। তারা তো চায়নার থেকে কোনো টাকা নেয়নি, একেবারে সাধু শুধু কৌটো নাচিয়েছে।
আজকে গোটা কেরালা রাজ্যটা আজকে বেল আউট করতে হচ্ছে। এই সুপ্রিম কোর্টই কিন্তু বলছে কেন্দ্র সরকারকে কেরালাকে বেল আউট করো। কেরালা মডেল, বাপ রে বাপ, বড় না না শেষ করে দিই। ওখানে আদানির কথা বললেন না মোহাম্মদ সেলিম, ওই কেরালার ভিজিনজাম পোর্ট কেরালাতে কোন সরকার চড়ছে? আদানিকে কে দিয়েছিল? পিন্নারাই বিজয়ন দিয়েছিল না এখানে মমতা ব্যানার্জি দিয়েছে না মোদি দিয়েছে? এই পিন্নারাই বিজয়ন কি বলেছিল? বেঙ্গল মডেল অফ কিলিং শুড বি ফলোড। নিশ্চয়ই সেই খবরটা মনে আছে, একদম পুরো উথাল পাতাল হয়ে গেছিল, পুঁতে চুন আর নুন দিয়ে পুঁতে রেখে দাও। সুমন, প্রথম হচ্ছে যে চীনের থেকে বিনিয়োগ কত বেশি আসে সেটা বিজয়নের চাইতে বেশি নরেন্দ্র মোদীকে গিয়ে জিজ্ঞেস করা উচিত যে গত 10 বছরের কথা বলে এবং তার আগে চায়না থেকে টাকা নিয়েছে, আমিও টাকা নিজেরা কত টাকা নিয়েছে বিনিয়োগে নয়। ওয়েট ওয়ান বাই ওয়ান। ফলে আমি বললাম যে সেই বিনিয়োগ হোক টাকা হোক চীনের থেকে, সেটা নরেন্দ্র মোদী ভালো বুঝতে পারবে। সেকেন্ড, যে নিয়ন্ত্রণের রাজনীতি বলতে আমরা যা বুঝিয়েছি এতকাল ধরে, আমি লাস্ট বলছি সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আজকের আলোচনায় যে দেশ ছিল, যে একটা সুপ্রিম কোর্টের রায়ের পর তাকে বলছে একটা লিস্ট ডিসক্লোজ করে জমা দাও, অ্যালিবাই দিচ্ছে যে কিভাবে লোকসভা ভোটটা মনে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভোটে নামছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে বিজেপির ইলেকশন এজেন্সির ভূমিকায় হচ্ছে স্টেট ব্যাংকের ছিল, যে এত বড় স্টেক যে এই নাম বেরিয়ে যায়, কত টাকা বেরিয়ে যায়। ফলে আমার কথা হচ্ছে যেমন ইলেকশন কমিশনের হচ্ছে একটা নিয়ন্ত্রণের হাতিয়ার তৈরি হচ্ছে, একইভাবে স্টেট ব্যাংকও হচ্ছে। থার্ড সুমন, আমি আপনাকে বলবো যে আসলে এই বন্ডটা দুটো কাজ করে। একটা হচ্ছে একটা এক্সটর্শনের হাতিয়ার। আমি বলছি যে এই যে একটু আগে কৃষাণু বলছিলেন যে একেবারে এই রাজ্যের পারফরমেন্সে শিল্পপতিরা খুশি হয়ে দলে দলে এত টাকা তৃণমূলকে দিয়েছেন, 1300 কোটি পৌঁছেছে। একটা ইন্ডাস্ট্রি গত 8-10 শুধু শিল্পটা করেননি, অনুদানটা দিয়েছেন। ফলে এই যে তোলা আদায় যেটা গ্রামে গঞ্জে দেখেছি, গ্রামে গঞ্জে ভালো লাগবে। আমি বলছি যে তৃণমূলের হাওড়া জেলাকে শেষ করেছে এই পদ্মনিধি দল। আজকে দাঁড়িয়েছে সিপিএমের ক্যান্ডিডেট, শিল্প হয়নি। বাবা বাবা, চায়নার দালাল চায়নার থেকে টাকা নেওয়া। চাকরি হয়েছে কেরালাতে। আমি বললাম আমার এই অভ্যেসটা নেই। কেন কথা বলতে পারবো না? আমি বলছি এক্সটর্শনের জায়গা যেরকম, আর একটা জায়গা বলছি যে ইডি সিবিআই, তারা আবার এক্সটর্শনের ওয়েট কথা বলবেন না। ইডি সিবিআই অনেকবার অনেক কারণে এই অনুষ্ঠানে এসছে, রেফার্ড হয়েছে। এবার বলছি এক্সটর্শনের একটা ভায়া মিডিয়া হচ্ছে ইডি সিবিআই। ধরুন আপনার তেলেঙ্গানায় একটা কনস্ট্রাকশন কোম্পানি, না না মিনিস্টারের কথা বলছেন, এক্সটর্শনের কথা বলবেন, যে মিনিস্টারের কথা বলুন, তাদের নামে 1 লক্ষ কোটি টাকার কথা বলুন, দুর্নীতি আছে। আপনার গায়ে তুলছে কেন? আচ্ছা বেশ রবীন্দ্রনাথ পয়েন্ট দেখেন না সতীশ আসবে না, সিপিএম এর সতীশ হাজার কোটি টাকার দুর্নীতি লোকের কথা বলবে। 1 লক্ষ কোটি টাকার আমি যে কথাটা বলতে চাই একটাই, আমি যেটা বলতে এটা কি হচ্ছে আমি তো বলতে পারবো না। যেটা আমার বক্তব্য, সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট তার কিন্তু একটা লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে এই, একটা অসাংবিধানিক বলা হলো, তাহলে ফের কোম্পানি করা হবে কেন? মানে এই হিউজ পরিমাণ টাকা, সেটা অসাংবিধানিক উপায়ে সেই টাকা কালেক্টেড হলো, সেই টাকাটা তাদেরকে দিয়ে দেওয়ার, এই বেনিফিশিয়ারি তাদেরকে রেখে দিতে দেওয়া হবে কেন? তাহলে তারা টাকাটা ফেরত দিক। তাহলে টাকাটা ফেরত দিয়ে এমন কোনো জায়গায় ব্যবহার করা হবে। হ্যাঁ, জনস্বার্থে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে ব্যবহার করা যেতে পারে। ব্যাংকের যে ব্যাংক থেকে নিয়ে আসছে তাদের যে ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট সেখানে নিয়ে আসুক, রিজার্ভ ব্যাংক মনে করিয়ে দিই বলেনি। সুতরাং এই যে ব্যাপারটা, এইটা কিন্তু একটা খুব গুরুতর জায়গা। আমি সিপিএম কতখানি এটাকে ইলেকশন ইস্যু করতে পারলো বা কংগ্রেস এটাকে ইলেকশন ইস্যু করতে পারলো, আর বিজেপি কতখানি কম বেনিফিটেড হলো, এতে ইন্টারেস্টেড নয়। কিন্তু সাধারণ মানুষরা যে ভিক্টিমাইজড হয়েছে, তাদের এই পুরো টাকাটা তাদের প্রাপ্য এবং সেই টাকাটা তাদেরকে ফিরে দেওয়া দরকার। আমি বলছি যে যদি 50-60-এর দশক আজকের দিন হতো, তাহলে আমি বলছি যে প্রধানমন্ত্রী কিন্তু পদত্যাগ করতে, কারণ এটা একটা স্ক্যাম। পরিষ্কার কথা, যেভাবে শেল কোম্পানি একটার পর একটা তৈরি হয়ে
টাকা দিয়েছে, কিসের স্বার্থে তারা টাকা দিয়েছে? সেল কোম্পানিগুলো তৈরি করা হয়েছে কেন? শুধুমাত্র এই ইলেকট্রন বন্ড কেনার জন্য। দ্বিতীয়, যেটা তাদের লাভ্যাংশের কয়েক হাজার গুণ পর্যন্ত কয়েকটা কোম্পানি দিয়েছে, তাহলে কিসের ভিত্তিতে তারা দিল? তাহলে দেনা পাওনা হলো। তাহলে এটা স্ক্যাম যদি হয়, তাহলে নীতি নৈতিকতার জায়গা থেকে তো প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত। অথচ আজকে আমরা প্রশ্নটাই তুলতে পারছি না। এটাই সুমন বলেছেন। আমি বললাম সুমন, আমি বলছি শুভময়দা আঙুল তুলছেন, কিন্তু আমি বলছি আঙুল তুলবেন কে? আমি বলছি যে বামপন্থীরা দুর্বল জাতীয় ক্ষেত্রে, বাকিরা অর্থ নিয়েছেন, তো আমি বলছি আঙুলটা তুলবে কে, প্রশ্নটা করবে কে? বামপন্থীদের 34 বছরের রাজত্বে যদি না রাস্তার কোনো চাওয়ালার কাছ থেকে 50-100 টাকা দিনের শেষে নেওয়া হতো, তাহলে 34 বছর পরে বামপন্থীদের এই সরকারের হাতে দায়িত্ব দিয়ে চলে যেতে হতো না। সুতরাং এই আলোচনাটা আপাতত থাক। যে আলোচনাটা মূল আসবে এখানে, সেটা হচ্ছে এই যে ইলেকশন বন্ডের টাকা, এই টাকা যদি সুমনবাবু আপনি জিজ্ঞেস করেন একটা কোনো সমীক্ষায় যে এই টাকা পাওয়া ঠিক না ঠিক নয়, দেখবেন প্রচুর মানুষ বলছে ঠিক নয়। আবার একই সঙ্গে আপনি যখন জিজ্ঞেস করবেন বিজেপি বা তৃণমূল কত ভোট পাবে, দেখবেন তাদের ভোটটা সিপিএম এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। মানুষের এই যে দান্দিক মন প্রচুর বিষয়ের ওপর নির্ধারণ করে ভোটটা একজনকে গিয়ে দেয়, এবং এই জায়গায় কোনো দল, সত্যি তো আইনের ক্ষেত্রে সিপিএম একদম কড়াভাবে বলেছে এই টাকা নেবো না, কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য পরিষ্কার করে বলছে না এই টাকা নেওয়া উচিত না উচিত না। এই কথা বিজেপি তারা নিয়ে বসে আছে, তো নিয়ে বসে থাকলে বসে আছে। এখানে সিপিএম সিপিআই কে খুব সুন্দরভাবে ছাড় দেওয়া হচ্ছে। আমি একটু মনে করিয়ে দিই, সকলেরই মনে আছে নিশ্চয়ই, আমাদের প্রবাবলি জন্মের সময় বা জন্মের একটু পরে মিত্রক্ষীণ আর্কাইভ বলে একটা রেভেলেশন হয়েছিল। সেখানে তৎকালীন রাশিয়া, ইউএসএসআর, এই যে সোভিয়েত ব্লক, সেখান থেকে এই কমিউনিস্ট পার্টিদের কত চাঁদা, এবং তাদের পক্ষে মিডিয়াতে, এবং তখন সংবাদপত্র অনেক শক্তিশালী ছিল, সেখানে আর্টিকেল প্লেস করা, তাদের হয়ে প্রোপাগান্ডা করা, ইলেকটোরাল ক্যাম্পেইন করা, এইগুলো তো সেখানে প্রকাশিত হয়েছে। আজকে তারা ধোয়া তুলসী পাতা সাজছেন। আজকে আমি আরেকটা জায়গায় পড়ছিলাম, ডিএমকে এই ইলেকটোরাল বন্ডের টাকা নিয়েছে, আবার সেখান থেকে তারা সিপিএম কে দিয়েছে। তো আজকে ইনারা খুব স্বচ্ছ সাজছে। আমরা তো বলছি আমাদের হাতে সিবিআই না, আমরা আমরা তৎকালীন যা ভারত সরকারের আইন, তার মানে আপনি বলুন মিত্রক্ষীণ আর্কাইভ আপনারা বিদেশ থেকে কত টাকা নিয়েছেন, লুট করছে, ভালোবেসে টাকা নিয়েছে। মিত্রক্ষীণ আর্কাইভ নিয়ে আলোচনা হচ্ছে না বলে আপনি ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন, হয় না।